কারণ রাজনীতিকরা কিন্তু কঠিন পরিস্থিতি সবসময় ফেস করতে প্রস্তুত থাকে এবং তাদের রাজনীতিকদের প্রধান কাজই হচ্ছে কিন্তু সেটা। সারা দেশে বিভিন্ন রকমের পরিস্থিতি হয়, রাজনীতিকরা সেটা মোকাবেলা করেন। গোলটা বাচ্ছে কখন জানেন? যখন তারা নিজেরা বিশেষজ্ঞের কাজের অতিরিক্ত হয়ে তারা মনে করছেন যে তারা সমাধানগুলিও তারা করে দেবেন, সেটা কিন্তু তারা পারবেন না। কারণ বিশেষজ্ঞের কাজ সমাধান তুলে ধরা পলিসি প্ল্যানারদের কাছে, এবং পলিসি প্ল্যানার কিন্তু জনগণের প্রতিনিধি, এটা মানতে হবে। তারা হয়তো বিশেষজ্ঞ না হতে পারেন, তারা পিএইচডি ডিগ্রিধারী না হতে পারেন, তারা পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রিধারী না হতে পারেন, কিন্তু তারা জনগণের ভোটে এসেছেন। আমি একটু আগে যে কথাটি বলছিলাম যে আমি অ্যাডাম স্মিথের বা স্যামুয়েলসন বা কেনস বই থেকে ইকোনমিক্স শিখি নাই, কিন্তু বিভিন্ন কমপ্লেক্স ইকোনমিক সমস্যা নিয়ে যখন তৃণমূলের মানুষ আমাদের কাছে আসে, আমাদের কিন্তু বোকার মতো না বুঝেও কিন্তু সমাধান বের করে দিতে হয়। ডক্টর আব্দুল মঈন খান, সুনির্দিষ্টভাবে এই রিপোর্টটির উপরে নয়, কিন্তু আগেই বলেছি যে এখানে ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলছিলেন যে পূর্ববর্তী যে চুক্তিগুলো সাধিত হয়েছে সেগুলো এতই কী বলে স্বার্থবিরোধী এবং এতই কমপ্লেক্স, যেগুলো সামনের দিনগুলোতে এগুলোতে বেরিয়ে আসাও সরকারের জন্য, অন্তর্বর্তী সরকারের জন্য অনেক জটিল। কিন্তু দেখুন যে একটি নির্বাচনের অপেক্ষা করা হচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বমূলক সরকার ক্ষমতায় আসবে, সেদিক থেকে যদি একজন রাজনীতিক হিসেবে আপনি চিন্তা করেন যে এই কঠিন সংকটময় অর্থনৈতিক বাস্তবতা থেকে দেশকে উদ্ধার করা বা রক্ষা করার জন্য আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে তারা কি ভাবছে, আসলে কোনো কার্যকর পরিকল্পনা আছে কি আদৌ? প্রথমত আপনি যে প্রশ্নটি করেছেন যে কঠিন বাস্তবতা, হ্যাঁ, বাস্তবতা কিন্তু সবসময় কঠিন থাকে, কিন্তু আমি কিন্তু এটা রাজনৈতিক দল যে বিষয়টি আপনি উপস্থাপন করতে চাচ্ছেন, রাজনৈতিক দলের জন্য এটা খুব বড় চ্যালেঞ্জ, এটা আমি বিশ্বাস করি না। কারণ রাজনীতিকরা কিন্তু কঠিন পরিস্থিতি সবসময় ফেস করতে প্রস্তুত থাকে এবং তাদের রাজনীতিকদের প্রধান কাজই হচ্ছে কিন্তু সেটা। সারা দেশে বিভিন্ন রকমের পরিস্থিতি হয়, রাজনীতিকরা সেটা মোকাবেলা করেন। এখানে সমস্যা হচ্ছে এই, আমি খোলাখুলি বলছি, আমি কারোর প্রতি অ্যাসপারশন করছি না। এক্সপার্ট যারা আছেন, যারা বিশেষজ্ঞ রয়েছেন, তারা টেকনিক্যাল বিভিন্ন বিষয়ে তারা কিন্তু বিশ্লেষণ করেন এবং তারা সমাধানের পথ তারা তুলে ধরেন। কিন্তু সমস্যা হয় তখনই যখন এক্সপার্টরা বা এই বিশেষজ্ঞরা যখন তারা মনে করেন তারা শুধু সমাধানের পথ খুঁজে দেবেন না, তারা নিজেরাই সমাধান করবেন, তখনই কিন্তু সমস্যা লাগে। আমি বলতে বাধ্য হচ্ছি, এটা অন্যভাবে নেবেন না। এই মানুষের কিন্তু এটা মানুষের একটি ধারণা হয়েছে যে বর্তমান যে সরকার, এটা এক ধরনের এক্সপার্ট সরকার, ইন্টারিম সরকার বলি আমরা, তারা বিশেষজ্ঞ বিভিন্ন সাবজেক্টে, এই সম্বন্ধে কোনো সন্দেহ নাই। সম্ভবত তারা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ বিশেষজ্ঞ, বাংলাদেশের বাইরে থেকেও প্রায় ডজনকে ডজন বিশেষজ্ঞ এনে আমাদের শেখানো পড়ানো হচ্ছে, সবই মেনে নিচ্ছি। কিন্তু উল্টা পাচ্ছে কখন জানেন? যখন তারা নিজেরা বিশেষজ্ঞের কাজের অতিরিক্ত হয়ে তারা মনে করছেন যে তারা সমাধানগুলিও তারা করে দেবেন, সেটা কিন্তু তারা পারবেন না। কারণ বিশেষজ্ঞের কাজ সমাধান তুলে ধরা পলিসি প্ল্যানারদের কাছে, এবং পলিসি প্ল্যানার কিন্তু জনগণের প্রতিনিধি, এটা মানতে হবে। তারা হয়তো বিশেষজ্ঞ না হতে পারেন, তারা পিএইচডি ডিগ্রিধারী না হতে পারেন, তারা পলিটিক্যাল সায়েন্সের মাস্টার্স ডিগ্রিধারী না হতে পারেন, কিন্তু তারা জনগণের ভোটে এসেছেন। আমি একটু আগে যে কথাটি বলছিলাম যে আমি অ্যাডাম স্মিথের বা স্যামুয়েলসন বা কেনস বই থেকে ইকোনমিক্স শিখি নাই, কিন্তু বিভিন্ন কমপ্লেক্স ইকোনমিক সমস্যা নিয়ে যখন তৃণমূলের মানুষ আমাদের কাছে আসে, আমাদের কিন্তু বোকার মতো না বুঝেও কিন্তু সমাধান বের করে দিতে হয়। তো আজকে আপনি যে প্রশ্নটি জিজ্ঞেস করেন, রাজনীতিকদের জন্য এটা কোনো চ্যালেঞ্জ আমি মনে করি না। আমি বিশ্বাস করি এই চ্যালেঞ্জ আমরা অতীতে বহু মোকাবেলা করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু এই কাজটি যে রাজনীতিকদের, এটা কিন্তু আজকে সরকারকে বুঝতে হবে এবং তাদের হাতে এই দায়িত্বটি ছেড়ে দিতে হবে। সেটা যদি তারা না করেন, আমার ভয় হচ্ছে যে আবার নতুন কোনো একটা এমন কোনো পরিস্থিতির সৃষ্টি না হয় যেখানে আমরা যে গণতন্ত্রের উত্তরণের জন্যে যে প্রত্যাশা নিয়ে এই কেয়ারটেকার এই বলুন বা ইন্টারিম বলুন যে সরকারটিকে আমরা জনগণের যে আস্থা, সেই আস্থা কিন্তু বিরাটভাবে এই সরকারের উপর তারা রেখেছে এবং তারা পাশাপাশি এটা কিন্তু প্রত্যাশা করে উল্টো দিকটাও, যে যেই ইন্টারিম সরকার এসেছে, যাদের উপরে জনগণ আস্থা দিয়েছে, তারাও কিন্তু এটির মূল্য বুঝবেন এবং তারা জনগণ যে তাদের উপরে আস্থা রেখেছে সেই আস্থাটা তারা
সঠিকভাবে পালন করার জন্য চেষ্টা করবেন। এই ধারণা যেন ভুল করে হয়ে না যায় যে তারা যে কোনোভাবে এই ক্ষমতায় এসে সেটাকে দীর্ঘস্থায়ী করার চেষ্টা করছেন। আমি আমার কথা বলছি না, আপনারা রাজপথে গিয়ে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন, তারা কিন্তু এই ধারণাটি করেছে। ধারণাটি সঠিক হতে পারে, ব্যাঠিক হতে পারে, আমি সেই বিতর্কে যাব না। কিন্তু সমস্যা হচ্ছে এই যে একবার যদি সরকারের প্রতি এ ধরনের ধারণা হয়ে যায় তাহলে কিন্তু সরকারের কাজটা করা আরও অনেক কঠিন হয়ে যায়। যে সরকারকে আমি এই প্রত্যাশা করি, এই সরকারকে আমরা ভালোবেসে এনেছি এবং তারা যেন সেটার গুরুত্বটা নিজেরা উপলব্ধি করেন। এবং বাজেট একটা নিয়মিত কাজ, এটা অধিকাংশ ক্ষেত্রেই আমি যেটা একটু আগে বলেছি, যারা এক্সপার্ট, যেমন আমার বাপ পাশে যিনি বসে আছেন, এই যোগ বিয়োগ পূরণ ভাগ কিন্তু তারাই করে থাকেন। করে সেটা যারা পলিসি প্ল্যানার তাদের হাতে তুলে দেন, তারপরে সেটা দেশবাসীর কাছে জানানো হয়। তো এই শেষ করে দিচ্ছি। যেমন আমি একটু উদাহরণ দিয়ে আমার যে বক্তব্যটা দিলাম, আমি একটা ছোট উদাহরণ দিয়ে আমি কথাটি বলতে চাই। উদাহরণটি হচ্ছে এই যে এইবারের বাজেট বিগত বছরের বাজেটের চেয়ে পরিমাণটি কিন্তু কমানো হয়েছে, ইফ আই এম রাইট। নমিনাল, খুব বেশি যে কিছু না, 5-10 হাজার কোটি টাকা একটা বাজেটের জন্য কিছু নয়, কমানো হয়েছে। কিন্তু এই যে বাজেটটা ঊর্ধ্বমুখী না গিয়ে নিম্নমুখী গেল, এটা কিন্তু একটা এক্সট্রাঅর্ডিনারি থিং, সেটা কত ছোটোই হোক বা বড়ই হোক। তারা সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে, আমি কিন্তু এটা বলবো। অতীতে ইনফ্লেট করে সরকার মানুষকে দেখাতে চাইতো যে আমরা বিশাল অর্জন করেছি, আমরা এই দেশকে বাজেটকে আমরা 2 গুণ 3 গুণ 10 গুণ করেছি। কিন্তু এই প্রথম সাহসী সিদ্ধান্ত এই সরকার নিয়েছে, আমি তাদের প্রশংসা করি। পাশাপাশি আমি এটা বলবো যে এটার কোয়ালিটেটিভ, শুধু কোয়ান্টিটেটিভ সাইডটা নয়, কোয়ালিটেটিভ সাইডটা তাদের দেখা উচিত ছিল। আমি উদাহরণটি শেষ করে দিচ্ছি। উদাহরণটি হচ্ছে, ফ্যাক্ট হচ্ছে এই যে বাজেটের সাধারণত 2টি অংশ অতীতে ছিল, এখন নাম পরিবর্তন করা হয়েছে। আমরা একটাকে বলতাম রেভিনিউ বাজেট, একটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট। এখনও তাই আছে, কিন্তু ভিন্ন নামে বলা হয়। এখন ব্যাপারটা হচ্ছে কি, মোট বাজেটটা কমেছে, কিন্তু এখানে কি হয়েছে, এখানে উন্নয়ন বাজেটটা কমিয়ে আনা হয়েছে, কিন্তু রেভিনিউ বাজেটটা বেড়ে গিয়েছে। এটা কিন্তু দিস ইজ এ ব্যাড সাইন। রেভিনিউ বাজেট হচ্ছে আনপ্রোডাক্টিভ এক্সপেন্ডিচার, এবং সেখানে কিন্তু দুর্নীতি হয়, সুযোগ সুবিধা নানান রকমের। তো এখন কোয়ালিটেটিভলি যদি আমি দেখতে চাই, কোয়ান্টিটেটিভলি আমি এগ্রি করি তারা ভালো কাজ করেছেন, কিন্তু যদি ভেতরে গিয়ে রহস্যটা দেখি, কোয়ালিটেটিভলি দেখি, তাহলে কিন্তু এই বাজেট দিয়ে বাংলাদেশের মানুষের মঙ্গল হবে না।